ধরা পড়েছে? না, পালিয়ে গেছে, খোঁজা হচ্ছে। লাশের এখন কি করব? এখনই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দাও। এই যে স্যার, এই যে স্যার, ভেতরে চলুন, দেখে দিই। স্যার শুনছেন? চলো ভাই চলো, গাড়িতে ওঠো চলো। হাত একটু কেটে গেছে, গ্লাস ভেঙে আর কি। খাওয়ার সময় তার হুঁশ থাকে না। কিন্তু হাত তো কাটেনি। তাহলে তো আরো ভালো, আপনাকে ঝামেলা করতে হবে না। আসি তাহলে, চলো। শান্তির পায়রা চলে এসেছে। এ শান, আমাকে ভালো কোনো খবর শোনাও। দেখো, অতীতে সব রকমের চিহ্ন মুছে ফেলছি। নিজে যায়নি, কিন্তু আটকে ওখানে পাঠিয়েছিলাম। বলেছি সব মিটিয়ে ফেলতে, তারপরও ওরা অবাক হয়েছে। মেরে ফেলেছে। কাকে? হাটকে? সত্যি বলছো? তুমি নিজের চোখে দেখেছো? এজেল, এজেল, বলো কোথায় যাব? ফিরে যাব। শান্ত হও, আমি আছি। এটা সত্যি? জি স্যার, সত্যি। কেনান বে, অনুমতি দিলে একটা পরামর্শ দিতে চাই। এসব থেকে একটু দূরে থাকুন আপনি, আপাতত আর কি। কারণ এ ব্যাপারে অনেক বেশি জড়িয়ে গেছি, তাই না? ভালো মতো সবকিছু খোঁজ খবর নাও। আমার সাথে সম্পর্কিত কিছু আছে কিনা দেখো। দেখা শুরু করেছি। গায়া, হসপিটালে গিয়েছিলাম। জানি স্যার। ওকে ওভাবে দেখে খারাপ লাগছে। ওর কষ্টের অবসান ঘটাও। তাই করা হবে স্যার। কাল সকালেই তার কষ্টের প্রতিকার হবে। কেএমবি করিডোরের শেষ প্রান্তে রুমে আছেন স্যার। ডক্টর থাকাটা এখন এই নতুন আইনে বেশ কঠিন। আর আপনি তো পার্মানেন্ট না, তাই না? আর এই অবস্থায় চালিয়ে যাওয়া তো আরো কঠিন। অনেকটা সেরকমই। আসলে এই নামটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা অর্থই বহন করে। আপনার তো জানার কথা। এই জব যখন চাইছেন, জব আপনার। চমৎকার, অবশ্যই চাই। হ্যাঁ, কাল আপনাদের হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে শুনলাম। কেউ একজন খুন হয়েছে। পুরনো এক ক্রিমিনালের রুমে নাকি এসব ঘটেছে।
রামিজকা নাম নেওয়ার দরকার নেই। শুনলাম ওই লোকের অবস্থাও নাকি ভালো না। তাও ভালো যে বাঁচাতে পেরেছি। তাই নাকি? সে তো একজন খুনি। আমি হলে তো তাকে বাঁচাতাম না। সেটা তো আসলে বেআইনি কাজ হয়ে। আপনি বলুন, ওর মতো মানুষ চলে গেলে দেশটা একটু স্বস্তি পেত না? আমি স্বস্তি পেতাম। কি বলছি হয়তো বুঝতে পারছেন। আমি ঠিক কি বলেছি বুঝে ফেলেছেন। আপনার সাথে কাজ করে ভালো লাগবে। হ্যাঁ, এই অঙ্কটা কম হয়নি নিশ্চয়ই। বুঝতেই তো পারছেন। আসতে পারেন। চালিয়ে যান প্লিজ, চালিয়ে যান। আমি ওনাকে রামিজ বের কন্ডিশন সম্পর্কে বলছিলাম। অন্যান্য ড্যামেজের সাথে ফেসেলোতে স্পাইন পর্যন্ত সিরিয়াস ড্যামেজ হয়েছে। মানে? কথাগুলো শুনতে বেশ কষ্ট হবে, কিন্তু রামিজ বে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই মুহূর্তে নিজে নিজে শ্বাসও নিচ্ছেন না। আমরা বাঁচিয়ে রেখেছি। কিন্তু জ্ঞান তো ফিরবে। জ্ঞান ফিরলে ইনশাল্লাহ। পেশেন্টের বেঁচে থাকাটা জ্ঞান ফিরলেও বেশ কষ্টকর হবে। আর জ্ঞান ফেরার আসলে সম্ভাবনাও নেই। জ্ঞান ফিরবে না। আমাদেরকে কি করতে বলছেন? কমিটির রিপোর্ট। ওনাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার কথা চাইলে ভেবে দেখতে পারেন। অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। অন্য কোনো উপায় নেই। আপনার হাজবেন্ড চলে যেতে চাইছেন। ওনাকে আটকে রাখাটা ওনার তো বটে, আপনার জন্যও কষ্টের হবে। অসম্ভব, অসম্ভব। আমি অনুমতি দেব না। আর আপনারও অধিকার নেই। মিসেস সেলমা, আমি একজন ডক্টর। আমার কাজই হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। আমি যখন বলছি অসম্ভব। এজেল, তুমি কিছু বলো। দেখুন, আমরা অনুমতি দেব না। আপনিও বলতে পারেন না। এজেল, কিছু একটা তো বলো। এই কাগজের আর কোনো প্রয়োজন নেই। সেলমা ম্যাম পেশেন্টের ওয়াইফ নন। এজেল, রামিজ কারায়াসকের পরিবারের কেউ বেঁচে নেই। এজেল, কারো কোথাও সাইন নেওয়ার প্রয়োজন নেই। যা করতে চান করুন, সিদ্ধান্ত আপনাদের। এজেল, তুমি কি করলে? এটা কি করলে এজেল? ঠিক কাজটাই করেছি। রামিজ কারায়াসকিকে বাঁচিয়ে রাখার প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত হয়েছে। জানি কঠিন, আমিই করছি। সিম্পল প্লেজার্স। আমি সবসময় বলি এগুলো হচ্ছে সিম্পল প্লেজার্স। ফুড, উইমেন, অ্যালকোহল, সিগারেট, আর কি আছে? আর কিছু নেই। হ্যাঁ, এগুলোই দ্বিগুণ হতে পারে, না 4 গুণ। বন্ধু বান্ধব, আড্ডা, খেলা, আকাশ, সাগর। কেনান, নির্বাণ লাভ করতে চাও নাকি? সত্যি করে বলো। আসলেই চাই।
লন্ডনের ট্যুরটা হয়তো পেছাবে। নেক্সট মান্থেরটা। হ্যাঁ, উইন্টারে যাবো। তাহলে তো আরো ভালো। কেনান বীরখান, ভাবলাম নিজে এসেই বলে যাই, রামিজ কারায়াসকি বেঁচে আছে। 30 বছর ধরে যে লোকটাকে খুন করার চেষ্টা করেছ বেঁচে আছে। তার নাতি 8 তোমার লোক ছিল। খুনি তেমুজ তোমার লোক ছিল। তো আশেপাশে কি কোনো রিপোর্টার নেই? আকর্ষণীয় গল্প শোনাচ্ছি আমি। চেনো ওকে? ভালো করেই চেনে। কতবার তো আমাকেও মারার চেষ্টা করেছে। ভদ্রলোক তো এখন ডেথ মেশিনের মতো কাজ করছে, সবকিছুর চেয়ে শক্তিশালী। ওর এমন কিছু ভয়ের কারণও আছে যা ও কাউকে জানাতে চায় না, যেমন ওর পুরনো জীবনের কথা। কি বলছে কেনান, শোনো। যদি সবও বলো, ওদেরকে ভুলে যেতে বললেই ওরা ভুলে যাবে। না, এতটাও। চুপ। কি ভেবেছ আমি সত্যের মোকাবেলা করতে ভয় পাবো? তবে তোমার মুখ থেকে বের হওয়া কথা সত্য হবে না হেজেল। সত্য আমি যা বলবো তাই। তুমি কার বিরুদ্ধে লড়ছো এখনো বুঝতে পারছো না মনে হয়। বুঝেছি, এক দানবের বিরুদ্ধে। এক না, সকল দানবের বিরুদ্ধে। কি ভেবেছো তুমি একজনের বিরুদ্ধে লড়াই করছো? আমি শুধু একজন না হেজেল, এই টেবিলের প্রত্যেকে আমি, পুরো দেশটায় আমি। আমি তোমাকে নিজের চেহারা দেখিয়ে দয়া করেছি, তো এখন তুমি আমার সাথেই লড়াই করবে। এরপর আমার চেহারাটাও আর দেখতে পাবে না। তোমাকে মারার জন্য পেছনে লোক লাগিয়ে রাখবো ভেবেছো? যাও, পথে যাও। যে নিউজ পেপারে কিনবে আমার, যে ব্যাংকেই যাবে আমার, যে দুনিয়ায় বেঁচে আছো আমার। তুমি তাহলে আমার সাথেই লড়াই করবে? শুধু আমার দয়ায় এখনো বেঁচে আছো, আমি না চাইলেই শেষ। বুঝেছি, তুমি অনেক উপরের মানুষ। কতগুলো ধাপের ব্যবধানে আছো, সবগুলো এক এক করে পার করব। পুরো দেশের সাথে লড়তে হবে, পুরো দুনিয়ার সাথে। তোমার কারণেই কেনান আমি এখন একজন খুনি। ঠিক এই কারণেই পুরো দুনিয়ার সর্বোচ্চ শিখরেও যদি পৌঁছাও, তোমার লোকদের একে একে পরাজিত করে ধাপে ধাপে ওখানে পৌঁছাবো। যত ধাপের ব্যবধান ততটাই আঘাত করব, আর তারপর তোমার সামনে দাঁড়াবো আর তোমাকে নিষ্ঠুরভাবে খুন করব। এনজয় ইউর মিল। ছেলে মানুষ আর কি। হ্যাঁ, কি বলছিলাম? যাই হোক, চিয়ার্স। দরজায় আঙ্কেলের একজন, আর সাথে আমারও এক লোক আছে। ভেতরে ডাক্তার আপা আছে, তোমার পরিচিত। আরো ছেলেদের খবর দেব? কাল রাতে তো ভয় পাইয়ে দিয়েছিলে, এখন ঠিক আছো? কেনান সবকিছুই খুব দ্রুত জেনে যায়, তাই না? যেমন আমি ওমরের কথা জেনে গেল। হ্যাঁ, ও এক ধাপে এগিয়ে থাকতে ভালোবাসে। এসব আঙ্কেল ওকে শিখিয়েছেন না অন্য কেউ জানি না, কিন্তু ও ভেতরে গুপ্তচর রাখতেও ভালোবাসে। হ্যাঁ, মানে আমাদের মাঝে গুপ্তচর আছে। কি? শেবনাম, তেফিক, জেঙ্গিজ, তুমি। এবারের কথা শুধু আমাকেই বলেছ কেন? জানি না, বোকামি করেছি হয়তো, এখনো শিক্ষা হয়নি। হ্যাঁ, সবাইকে একটু বলে দেবে বিকেলে দেখা করব, সামনে কি করব সে ব্যাপারে কথা বলতে। এই জায়গার কথা আর কেউ জানে না তো, তাই না? না, আমি আর রামিজ ছাড়া আর কেউ জানে না। সব সময় বলতো অবসর ভেতরে। বিশ্বাস করি, আঙ্কেল পুরনো খেয়ালের। তোমার কিছুর প্রয়োজন নেই ইজেল? টাকা লাগবে তোমার? আঙ্কেলের ফান্ড থেকে এতদিন অনেক নিয়েছি। আলী এখানে যাওয়া আসা করবে, আমিও। আমাদের ছাড়া আপনারা বাইরে যাবেন না। দিদেমকে বিশ্বাস করতে পারেন।
তুমি কি করবে? আঙ্কেল অবসর নিয়ে পরিবারের সাথে থাকতে চেয়েছিলেন। পরিবার তো আছেই, আমি অবসর নেওয়ার ব্যবস্থাটা করব। এইজেল, আমাকে দূরে সরিয়ে দিও না। আমাকেও পাশে পাবে, শুধু বাবা সুস্থ হোক। আমার বদলে তুমি করে দেবে? আপনি কেন করছেন না? কথা দিয়েছিলাম আজকে যে ওর নামে গাছ লাগাবো না। কেন যাচ্ছেন না ওর জানাজায়? কিভাবে যাব? ওকে তো চিনি না। রামিজ কারাইস্কির নাতিও। রামিজ কারাইস্কি কে? গ্যাংস্টার। এমন লোকের সাথে সম্পর্ক হতে পারে দ্য গ্রেট কেনান বিরকানির? সম্ভব না ঈশান। আর ওই ছেলেটার কথা কিভাবে বোঝায়? বাচ্চা ছেলে ছিল, ওর কেউ ছিল না, পাশে বসে শুধু নিঃশব্দে কাঁদত। সাথে রাখলাম, বড় করলাম। ছোট একটা চারা গাছ হতে বড় একটি গাছ হয়ে গেল। আমার ছেলে হয়ে গেল। আমি বাবা হতে চেয়েছিলাম, পারিনি। বাকিরা? কাউকে চিনতে পারিনি, কারো কবরের কাছে যেতে পারিনি। আমি এই গাছগুলো কেন লাগিয়েছি জানো? কেন লাগিয়েছি জানো ঈশান? যেন একদিন তোমার ওর মতো, এজেলের মতো কেউ এসে আমার ছেলেকে মেরে যায় আর আমি জানাজায়ও যেতে না পারি। আমি আপনার মতো না কেনানবে। অনেকের জানাজায় গিয়েছি, পুরো জীবনটা কবরের পাশে কেটেছে। আপনাকে সমবেদনা জানাই, কিন্তু আর জানাজা দেখতে চাই না আমি। হয়তো বড় কোনো পাগলামি করেছি, হয়তো আমি এদেশের সবচেয়ে শক্তিশালী লোকের সামনে দাঁড়িয়ে তোমাকে খুন করব বলেছি। কেউ শুনলেই বুঝতো ওকে কি বলে এসেছি। সবচেয়ে বড় গ্যাংস্টারও ওর বিরুদ্ধে দাঁড়াবে না, কিন্তু আমি বিরুদ্ধে দাঁড়িয়েছি। আরে আমি করছো কেন? আমরাও আছি। এই লোককে হারানো অনেক কঠিন। এই লোক 2 দিনে আমার যা ছিল কেড়ে নিয়েছে, কিন্তু তারপরও আমি এখানে আমার সাহস হারাবো না। আঙ্কেল এটাই শিখিয়েছেন। কিন্তু একদিনে 2 দিনে একটু শক্তি দিয়ে বা একটু বুদ্ধি দিয়ে সমাধান করার মতো বিষয় এটা আর নেই। তাহলে কিভাবে সমাধান করবে? এইবার সব আছে এমন লোকের বিরুদ্ধে, কিছুই নেই এমন লোক দাঁড়িয়েছে। বাড়ি নেই, টাকা নেই, কোনো কিছুই নেই,
তাহলে কি আছে ভাই, ওখান থেকেই শুরু করব। এই লোকেরা অনেক উপরের মানুষ, আর আমি একেবারেই নিচে। ওরা আমাকে দেখতেও পাবে না, এতটাই নিচে। পথ থেকে একেবারে নিচ থেকেই এবার শুরু করব, যেখানে ওরা নামতেই চাইবে না, নামার আগেই নাক ছিটকাবে, যেখানকার মানুষদের ওরা মানুষই মনে করে না। ওই জায়গার নাম কি জানো? দুর্দশা। জীবন মানে শুধু দামি গাড়ি, $1000 পেইন্টিং বা $100 ওয়াইন না। আমরা সেটা ভালো করেই জানি। এসব পাওয়ারও অনেক চেষ্টা করেছি, তাই না জেঙ্গিস? তারপর ভুলেও গেছি যে জীবন কিনা একেবারে নিচ থেকেই শুরু হয়। ওই জায়গাটায় আমি আর ফিরবো না। কেনান আমাদের বড় দান খেলার মতো অবস্থা রাখেনি। মাত্র দুদিনেই সবকিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তাহলে আমাদের খেলা নিচ থেকেই শুরু করব। আমি রাজি আছি। এমন নীতি আছে ওই নিচের জগতে যা ওরা জানে না। ওরা পরোয়া করে না ওই জগতের। আমার শক্তিই হবে ওই জগৎ। তারপর ধাপে ধাপে, ধীরে ধীরে, তবে 2-3 দিনে না, কয়েক মাসে, হয়তো বা কয়েক বছরে, কিন্তু একটু একটু করে উপরে পৌঁছাবই। ওদের যত খুশি নাক ছিটকাতে দাও। ওরা ভাবে নিচের মানুষ কিছুই করতে পারে না। দেখিয়ে দেবো ওদেরকে। ওরা যা ছুঁড়ে ফেলে সেগুলোই ব্যবহার করব। বন্ধুত্ব, শ্রম, সম্মান, এগুলোর কথা এমন ভাবেই ভুলে গিয়েছিলাম যে বলার সময় আমার নিজেরও মিথ্যে মনে হচ্ছে। কিন্তু না, পথের খেলা দিয়েই শুরু করব। হ্যাঁ, ওরা ওদের টাকা দিয়ে, চাকচিক্য দিয়ে যা করার করুক। আমরা গরিবি হাল দিয়ে, আলোচনা দিয়ে, দরকার হলে মাথা ফাটিয়ে যা করার করব। একেবারে উপরে না পৌঁছানো পর্যন্ত অবশ্যই নিজেদের নীতির বিসর্জন না দিয়ে, এবার খেলার মাঝে পরস্পরকে ঘৃণা করার জায়গা না দিয়ে, এইজেল বলো, আলী বলো, নিজেদের অর্জিত নামের সার্থকতা প্রমাণ করবে। এই, শাবাশ! পাগল নাকি তোমরা? হ্যাঁ, অসুস্থ নাকি? হ্যাঁ, মুভি চলছে ভেবেছ? ম্যাট্রিক্স চলছে ভেবেছ? পথ থেকে শুরু করব। পথের মানুষদের গরিব হওয়ার একটা কারণ আছে ভাই, বুঝবে তোমরা? সেটাও মাথায় রেখো। পথের মানুষ অসহায় হয়, ওদের অবস্থা হয় শোচনীয়। আর কেনান বিলকানকে হারাতে চাইছে এই দুস্থদের নিয়ে। জেঙ্গিস, তুমি তোমার রাস্তা মাপো। আমি আর এই জায়গাটায় ফিরবো না। ওই মেয়েকে বেতন দিতে পারবে নাকি সেটা বলো। আর ও তো তোমার জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে। তো বন্দুকের গুলি কেনার জন্য টাকা আছে? হ্যাঁ, বলো কোথায় থাকবে? হ্যাঁ, ওরা তারা করলে কোথায় গিয়ে লুকাবে? কি খাবে, কিভাবে দিন পার করবে? হ্যাঁ, নিচে ফিরে যাবো। তুমি কাকে বোকা বানাচ্ছ এজেল? এই ওদেরকে এখানে ডেকে এনে এখন গল্প শোনাচ্ছ। ওই লোকেরা পুরো দেশ নিয়ন্ত্রণ করে। 2 বার গিয়ে দেখা করে নিজেকে ওদের বরাবর করছো। আর কোনোদিনও দেখবে না। শান্ত হও জেঙ্গিস, কারণ শান্ত না হলে আমরা দুস্থরাই তোমার 12টা বাজাবো। কারণ ঠিক বলেছ। যা বলেছি করব, যা বলেছি ঠিক তাই করব। একেবারে উপরে পৌঁছাতে পারবো? পারবো পৌঁছাতে? অবশ্যই পারবো না। হয়তো এক ধাপ পেরোতে গেলেই কেউ পেছন থেকে আঘাত করবে, না হয় আমি উঠতে উঠতেই পড়ে যাব। হাল ছাড়বো না। কিন্তু জেঙ্গিস ঠিক বলেছে, এই লড়াইয়ের শেষে গিয়ে আমি অবশ্যই হেরে যাব। তাহলে এসব কেন করছো? কারণ আমার এক সহচর আছে, আমার বন্ধু। তাকে চাইলেও একা ছাড়তে পারবো না। এখনো বুঝতে পারোনি জেঙ্গিস? আমি মানুষটাই এমন। এত কথা কেন বললে তাহলে? যদি আগুনেও ঝাঁপ দিতে বলো, ঝাঁপ দেব। কি বললে এতক্ষণ? আমি কি করব সেটা বলেছি, তোমরা না। আমাদেরকে তাহলে কি করতে বলছেন? চলে যেতে বলছে তেফরিক। ভাই, আমার শত্রুদের সাথে অনেক লড়াই করেছো দেখো। এবার গিয়ে নিজের শত্রুদের খুঁজে লড়ো। নিজের পছন্দের কাজ খুঁজে নাও, ভালোবাসার মানুষকে খুঁজে নাও, তার সাথে থাকো। যাও।
মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। কাল কোথায় শেষ করেছিলাম মনে আছে? গভীর রাতে বিকট শব্দে ওরা জেগে গেল। ওদের চারপাশের নীরবতাটা এতটাই দৃঢ়, এতটাই প্রবল, শুনছো তো তাই না বাবা? এখানেই আছো। এতটাই প্রবল যেটা ওদের জীবনটাকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে ঘিরেছিল যে মৃদু কোনো কণ্ঠস্বর, মৃদু আওয়াজও। মাইন্ড টেন্ডারটা আমরা পেয়েছি স্যার। ওটার ডকুমেন্টস হয়ে এখন রেডি করছি। বীরকান গ্রুপের মাসিক রিপোর্ট আপনার টেবিলে আছে। তো রেগে আছো? না, কেন? কাল নির্বোধের মতো একটা কাজ করেছি। তোমার ক্ষত এখনো তাজা। ছোট বোনটা কেবলই মারা গেল, তার উপর ভালোবাসার মানুষকে ওভাবে দেখে রক্ত হাতে খুনি। সমস্যা নেই, ওই ব্যাপারে আর চিন্তা করছি না। খুব ভালো। এজেলের চ্যাপ্টার তাহলে ক্লোজড। হয়তো পরে প্রতিশোধের খাতিরে খোলা হবে, এছাড়া আর না। সেজন্যও না। এই অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে খুন করাটা আমি এসবের মাঝে নিয়ে কেন আনবে? এমন প্রতিশোধ চাই না আমি। বুঝলাম না, আবারও ক্ষমা করে দেবে? ক্ষমা করার কথা বলছি না, আমি শুধু চাই না আর কারো রক্ত ঝরুক। বেশি কিছু চাইছি না। আমি জেনের কাছে যাই, আপনি কাজ করুন। হ্যাঁ কায়া, বলো। 4% ড্রপ করেছে স্যার। আপনি চাইলে সেলিম বেকে কল করি, যখন চান দেখা করতে পাঠাবো। না, প্রয়োজন নেই। সেলিমকে বলো কেনান বে তোমাকে বিশ্বাস করে, সামনের মাসে প্রোগ্রেসের জন্য ওয়েট করবে। তার পদে অন্য কাউকে খুঁজবো। খোঁজো। ওদিকের কি খবর? রামিজের কোনো খোঁজ পেয়েছো? খোঁজ পাবো স্যার, পাবো। আর অন্যজন, ওর শিষ্য? ওর ব্যাপারে চিন্তা করবেন না। এরপর এজেল বাইরাক্তারের নামটাও আর শুনতে হবে না। কেন? যেখান থেকে উঠে এসেছিল সেখানেই আবার ফিরিয়ে দিয়েছি। ওখান থেকে আর বের হতে পারবে না। বের হলে সোজা গুলি করবে। কোনো সাহায্য লাগবে মমতাজ আঙ্কেল? অনেক ব্যস্ত? এজেল, তোমাকে আমার বাসায় জেঙ্গিজ এনেছিল। তুমি কি এখনো ওর বন্ধু? আর বন্ধু নই মমতাজ আঙ্কেল। এসো, একটু হাত লাগাও দেখি। সাবাস বাবা, সাবাস। ইদানিং এই এলাকায় প্রায়ই আসা হবে মমতাজ আঙ্কেল। এলে এখানে আসবো তো? আসবে না মানে? নিশ্চয়ই আসবে বাবা। এসে একটু কাজ শিখে নেব, আপনার শিষ্য হব। কাজ তো শিখেই গেছো, তোমার হাত বেশ পাকা। এই মেধা আল্লাহর দান। নিশ্চয়ই আসবে, তবে একটা শর্ত আছে। বলুন মমতাজ আঙ্কেল। লাভ যেটা হবে ভাগ করে নেব, না করো না। জানি তোমার মতো মানুষের টাকার প্রয়োজন নেই, কিন্তু না দিলে আমি শান্তি পাবো না। ঠিক আছে। খাবারের ব্যবস্থাও থাকবে? থাকবে না কেন, পেছনে একটা স্টোভ আছে, ডিম টিম কিনে রান্না করে নেব। তবে মেলিয়াকে বলো না কিন্তু। কেন, উনি কি রাজি হবেন না? আরে না, তা না। আমার ওই অসুখের পর থেকে আরো বেশি খেয়াল রাখে। শাকসবজি রান্না করে নিয়ে আসে। বলা ঠিক না, কিন্তু ওগুলোর চেয়ে কাঠ খাওয়া ভালো। কি যে বলেন আম্মা শুনলে। হ্যাঁ, আজ
আসবো তাহলে মুমতাজ আঙ্কেল, সপ্তাহে 2-1 বার আসবো। দাঁড়াও, ব্যবস্থা করে দিচ্ছি। যখন চাও চলে এসো। ওমরের চাবি এটা। তুমি চালিয়ে যাও, আমি এখনই আসছি। তোমার মা কেমন আছে সালিম? আগের চেয়ে ভালো? না আঙ্কেল, কোনো পরিবর্তন নেই, আগের মতোই। আমার সালাম দিও। জি দেবো আঙ্কেল, আপনিও মেলিহানটিকে আমার সালাম দেবেন। মুমতাজ আঙ্কেল, আমরা আসি, দেরি হয়ে যাচ্ছে। ওই চ্যারিটির জন্য যদি কিছু দিতেন। নাও, এই মাসে এটুকুই। সমস্যা নেই মুমতাজ আঙ্কেল, আপনি না দিলেও চলবে। চ্যারিটির জন্য জানেন তো, টাকাগুলো এলাকার দরিদ্র পরিবারদের দেওয়া হবে, এই আর কি। আমি জানি। আসি আঙ্কেল। চলে যাচ্ছ বাবা? একটা কাজ পড়েছে মুমতাজ আঙ্কেল, কিন্তু আমি আসবো। এই এলাকা এখন অনেকটাই বদলে গেছে। ওরা নিজেদের স্বেচ্ছাসেবক বলে, স্বেচ্ছাসেবকরা ড্রাগস কেনা বেচা করে, এই বাচ্চাগুলোকে দিয়ে টাকা ওঠায় চ্যারিটির জন্য। হ্যাঁ, চ্যারিটি না ছাই। ওই টাক মাথাকে দেখছো না, সব চ্যারিটি ওর জন্য। ওর উপরে কে আছে? উঠতে থাকলে ফুরাবে না। ওর কাছে যাব? হ্যাঁ, ভালো ব্যায়াম হবে। তুমি এখানে কি করছো? চলো হেঁটে আসি, তোমার সাথে কথা আছে। টাক মাথা অপেক্ষা করুক। কাল তুমি যা বললে ঠিকই বলেছো। ওই কেনান বিরকান আজ হোক কাল হোক তোমার কাহিনী খতম করবে। ধন্যবাদ। যা তাই বললাম। কাউকে তুমি তোমার সাথে রাখবে না তাও বুঝলাম। আর ওই গুপ্তচরের ব্যাপারটাও আছে। এই কারণেই কি সবাইকে দূরে সরিয়ে দিচ্ছ? তোমার কি মনে হয়? তাও ভালোই করছো। আলী ভাই, দেখো আলী ভাই এসেছে। আরে ও না। আলী ভাই, আলী ভাই। না, আমি ওই লোক না। বললাম না, ও আরো ইয়াং। আরে তো, আরে ওই তো, চলো। তবে একটা ব্যাপার কিন্তু তুমি হিসাবে ধরনি। এক, আমি তোমাকে আর জীবনেও একা ছাড়বো না। দুই, মানে 2 নম্বর হচ্ছে, তুমি কি শুনছো? দেখো, এখনো বুঝতে পারোনি? কি এই কাজ আমরা একসাথেই করব। সত্যি বলছো তো? তোমার অপেক্ষাতেই ছিলাম। কাল যেমনটা বলেছি, একেবারে নিচ থেকে শুরু করব। ওরা দেখবে না, ঢুকবে না এমন জায়গায় যাব। আর এমন জায়গা আমার চেয়ে তুমি ভালো চেনো। কেমন জায়গা শুনি? অনেকটাই এমন। হায় আল্লাহ, আস্তে আস্তে চোখে পানি চলে এসেছে। কি আলী, গিয়ে এত টাকা কামালে, এখন ফিরে এসে মেকানিকের কাজ করবে? ঠিক ধরেছ মহিউদ্দিন ভাই, এই কাজ ভালো লাগে, কি আর করা। পেপারেও তো তোমাকে দেখলাম স্যুট বুট পরা, সেই ভাব নিয়ে একখানা ছবি তুলেছো। এখন গেঞ্জি পরে ঘুরবে?
আমরা সত্যিই কাজ করব। চলুন আলোচনায় বসি। তুমি কে ভাই? তোমার হেল্পার নাকি? টাকা পয়সার দিকটা আমি দেখব। সব সহ চাই, ভেতরের মাল সহ। 750 লিটার রেন্ট, 1 মাসের রেন্ট ডিপোজিট, আয়ের 10% ম্যাটেরিয়াল কস্টের জন্য প্রতি মাসের শুরুতে দেব। ক্যাশ দেব। হলো কিছু? ওই ফুলদানিটাই তো 750 লিরা। আগে থেকে ওকে চিনি বলে তোমাদের সাথে কথা বললাম, কিন্তু এর মানে কি? দোকান তো এমনিতেও ভালো চলছে না মহিউদ্দিন ভাই, 3 দিন পর পরই বন্ধ করে দাও। এমনকি সাথে কাজ করারও লোক নেই। বাদ দাও এই ঝামেলা। হ্যাঁ, অবসর নাও, ঘরে বসে টাকা কামাও, ঘুমিয়ে ঘুমিয়েই হাতে টাকা পাবে। কি অনেক হয়েছে আলী, তোমার অবস্থা খারাপ। আমি আরো খারাপ করতে চাই না। এতক্ষণ অনেক কথা শুনেছি, এবার শেষ। ওই টাকায় আমি আমার দোকান ভাড়া দেবো না। মহিউদ্দিন বে, হয়েছে ভাই, তোমরা যেতে পারো, দরজা ওদিকে। মন চাইলো আর এসে বলে গেল। একটু পেছনে চলো, পুরনো দিনের কথা একটু মনে করি। কি বলো মহিউদ্দিন? ডিপোজিট ভাঙবে না, ইন্টারেস্ট আমাকে দেবে। মাসের প্রথম দিনই ভাড়া দেবে। এই! আরে কি কাট পড়েছে হাতে? আমারও একই অবস্থা। এসব কার্ড নিয়ে খেলা যায়? পুরো জাত অবস্থা। কাল শেষবারের মতো কথা বলে দেখতো। এবার না মানলে ওর খবর আছে। অনেক তামাশা সহ্য করেছি, আর না। এই যে ভাই, ওটা জিলেটের জায়গা। জিলেট তো এখন আর নেই ভাই, আমি আছি। তুমি আবার কে? এসব পরিচিত হই। কসাই নেজাত, 11 বছর ধরে জিলেটের সাথে আছি। ডানে তাকাও। ওটা আমার জায়গা, কিন্তু জিলেট যখন আর নেই বলছই, উঠে গিয়ে অন্য চেয়ারে বসো। এই জায়গা এখন আমার। কে ছোকরা? দেখি তোর চেহারা। আচ্ছা, এসো ভাই এসো। এই চেয়ারটা যখন এতই চাইছো, এই চেয়ারে তুমি বসো ভাই। জিলেত আহমেদ আমাদের সবার প্রিয় ভাই ছিল, ভদ্রলোক ছিল, কিভাবে পরিপাটি চলতে হয় ভালো করেই জানতো। কিন্তু আমি সেসব জানি না। সে অনেক হাসতো, কিন্তু আমি হাসি না। ওই দরজায় দাঁড়ানো ভাইটা যখন তার কাছে টাকা সাহায্য চাইতো, সে মুখ ফিরিয়ে নিত, আমি ফেরাই না। সে যখন তাকে বলতো ভাই আমাকেও সাথে নিন, সে তাকে উপহাস করত, কিন্তু আমি করি না। এই জায়গাটা তোমাদেরও ভাই। জিলেত আহমেদ আমাদের সবার প্রিয় ভাই ছিল, কিন্তু টাকা ভাগাভাগি করতে জানতো না। তার হাতে যাই ছিল সবার হাত ঘুরে ঘুরে আবার তার কাছে ফিরে আসতো। আমার টাকা ফেরে না, আমার টাকা টেবিলেই থাকে। সবাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিতে পারে। জিলেত ভাইয়ের অস্ত্র সাথে লোকটা নিয়ে ঘুরত, আমি আমার অস্ত্র সাথেই রাখি।
ভাই যখনই টেবিলে বসতো খুব ভাব নিয়ে বসতো, তোমার মতো এমন বাঁকাতেরা হয়ে বসতো না। আমি বন্ধুদের দিকে পেছন ফিরে বসলে এইভাবে পেছনের দিকে হেলে বসি। চেয়ারটা তোমারই থাক ভাই, আমার পেছনে না দাঁড়ালেই হলো। এভাবে বললেই হলো নাকি? তুমি কি নিজেকে গ্যাংস্টার ভাবছো? ভাই ভাই এসে দেখুন অবস্থা, এই অসভ্যটাকে ওর জায়গা দেখিয়ে দিন। আমরা আমাদের কাজ শান্তিপূর্ণভাবে করি। যে শান্তি ভঙ্গ করবে তার হাত, যে অযথা কথা বাড়াবে তার জিহ্বা কেটে দেব। জিলেট ভাইকে আমরা মিস করব, তবে তার চেয়েও বেশি ভালো বোঝাপড়া তোমার সাথে করব। ধরো, তুমি এখানে কেন? রামিস, ওকে দূরে সরাও। আমাদের লোক সাথে রাখো, এসব বাচ্চা ছেলে না। আমি হিসাব নিকাশ দেখছি। এগুলো দেখছিলাম তখন। এখানে হিসাবটা কি নেই, হিসাবটাই নেই। আমি হিসাব ভালো বুঝি। 2-3 অদল বদল করলেই 120-এর বদলে 130 হবে। আমাদেরও ভালো, আপনারও ভালো। তাহলে 150 হবে, শুধু আমার ভালোর জন্য। 150 হবে। হবে। যদি বলি মিথ্যে হবে। 2 মাস মিথ্যে চলবে, তারপর অন্যদের দোষ দেওয়া শুরু হবে। কে চুরি করেছে বলে রাগারাগি শুরু হবে, কিন্তু হিসাব মিথ্যে বলবে না। ওখানে 130ই থাকবে। শার্টটা সুন্দর। কাল এখানে চলে এসো। থাকো তাহলে, কাল দেখা হবে। 130 মানে কি? তুমি ওই হিসাব খাতাটা খুলেও দেখোনি। জিলেত ভালো মানুষ হবে না ভেবে ঝুঁকিটা নিলাম। তুমিও তো যখন পেছনে হেলে বসলে রামিস ভাই, অস্ত্রটা ধরে রেখেছিলে। কি দিল? কি ব্যাপার? একটু কথা বলা যাবে কেনান বে? আমি চলে যাচ্ছি। কোথায়? জানি না, সাগর পাড়ে বাবার একটা ছোট জায়গা আছে, ওখানেই যাব হয়তো। আমার কারণে যাচ্ছ না? অনেক প্রেশার দিয়েছি, কত অভদ্র আমি। কেনান বে, আপনার চেয়ে ভালো কেউ হতে পারে কিনা তা জানি না। আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, আমার চোখ খুলে দিয়েছেন। আপনার বদলতেই এজেলকে জানতে পেরেছি, ও খুনি তা জেনেছি।
তার মানে বাড়ির কর্তা হিসেবে অতটা খারাপ না আমি, সে তো ভালো। তাহলে যেতে চাইছো কেন? কারণ আমি এখন অন্য কিছু চাই। সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। যেন সাধারণ কোনো স্কুলে যাবে, সাধারণ বন্ধু বান্ধব হবে, সাধারণ একটা জীবন, সাধারণ একটা বাড়ি, বাকি সবার মতো। অর্থাৎ আমি আর আপনার কাছে আসবো না কেনান বে, কিন্তু সবকিছুর জন্য ধন্যবাদ। আপনাকে কখনো ভুলবো না। ভুলে যাবে? ছেলেকে নিয়ে ওই দরজা দিয়ে বের হবে, তারপর আমি তোমার ঘরটায় তালা লাগাবো। 10 বছর 20 বছর যাবে, আর কেউ এসে খুলবে না ওই দরজা। অনেক বছর পর একমাত্র তোমার সাথে একই ছাদের নিচে ঘুমিয়েছে ঈশান। একেবারে শুরু থেকেই এক পলকেই আমার ভেতরটা দেখেছো, এতটাই ভালোভাবে দেখেছো যে এখান থেকে বের হয়ে সাথে সাথেই ভুলে যাবে আমাকে। না, তুমি না, আমি মানুষটা এমন। দূর থেকে চমৎকার মার্জিত, হাসি খুশি এক মানুষ, কিন্তু কাছ থেকে ছেলেকে হারিয়েছে মাত্র 2 দিন হলো। কিন্তু কালই আবার বসবো খাবার টেবিলে, পুরোপুরি একা। দেখতে পাচ্ছ না? বেস্ট অফ লাক ঈশান। মিসেস হামিদে, আমি বের হচ্ছে। ছেলেদের বলবেন ঈশানকে এগিয়ে দিয়ে আসতে। ঠিক আছে কিনান বে। ফিরে এসেছি নিজেদের পুরনো আড্ডায়। একটু মনে করিয়ে দাও ভাই, গ্যাসকেট, গিয়ার বক্স এগুলোর কথা তো ভুলেই গেছি। এজেল, তুমি আসলেই করবে ভাই? আবার ওই তেলকালির মাঝে হাত নোংরা করবে? ভাই, নিশ্চয়ই গোপনে কোথাও না কোথাও তোমার কিছু টাকা লুকানো আছে, হ্যাঁ? এইসবও খেলা, তাই না? হ্যাঁ, আরে ভাই, সত্যি করে বলো। লুকোনো টাকা নেই, লুকোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই, গদির নিচেও টাকা নেই, আর কোথাও টাকা নেই আলী। মানে কিভাবে সম্ভব? তোমার মতো মানুষ কিভাবে ভবিষ্যতের কথা চিন্তা করলো না? ওগুলো আমাকে একটু দাও তো ভাই। কিসের ভবিষ্যৎ আলী? স্ত্রী নিয়ে, 2টো বাচ্চা নিয়ে সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্নের কথা যদি বলে থাকো, না, এমন স্বপ্ন দেখিনি। ভবিষ্যতের হিসেব আগে করিনি, ভবিষ্যতের জন্য কিছু জমাইও নি। তোমার সাথে একদিন এভাবে বসে কথা বলবো হিসেব করিনি। ঈশানকে ক্ষমা করে দেব হিসেব করিনি। আমার ছেলে থাকবে হিসেব করিনি। রামিজ আঙ্কেলকে হারাতে হতে পারে হিসেব করিনি। খুনি হতে হবে হিসেব করিনি। দাও দেখি ভাই। এজেল, তোমাকে একটা গল্প শোনাই? তুমিও শুরু করেছ? আঙ্কেলের মতো ভালো পারবো না দাদা। খুব বেশি লম্বা? আরে না, 2 মিনিটের প্লায়ার সালির স্টাইলে। গল্পের শুরু বা শেষ নিয়ে চিন্তা নেই, সোজা মাঝে অ্যাটাক করব। একদিন এক লোক এক ক্যাসিনোর ভেতরে ঢুকলো। লোকটা খ্যাপাটে, ওই দিনের আগে 1000 বার লড়াই ঝগড়া করেছে, কিন্তু ওই দিনের হিসাবটা অন্যরকম। সিকিউরিটি গার্ডকে অনুসরণ করে এগোচ্ছিল।
ক্যাসিনো ড্রেসিং রুমে প্রবেশ করার পর সিকিউরিটি গার্ড আয়নায় লোকটাকে দেখলো, তখন সে সাথে সাথেই লোকটাকে গুলি করলো। সিকিউরিটি গার্ড পড়ে গেল, লোকটা ছুটে গেল ওর কাছে। সিকিউরিটি গার্ড বাচ্চাদের দোহাই দিয়ে মিনতি করলো, বললাম তোমাকে মরতে হবে ভাই, আমাদের বাঁচতে হলে তোমাকে মরতে হবে ভাই। কেন কেন বলছো না? কেন করেছিলে? কেন বলছো না? ভাই ওমর, ওই কেনর কোনো উত্তর নেই। একবার কাউকে খুন করলে, মানে জেনে শুনে, ভুল ক্রমে না, একবার নিজের ইচ্ছায় চোখের পলক না ফেলে যদি কাউকে খুন করো, তখন ওই কেনর কোনো উত্তর হয় না। ওই দৃশ্য চোখের সামনে থেকে সরবে না? আমাকে শান্তিমতো নিঃশ্বাস নিতে দেবে না? এক মুহূর্ত স্বস্তি দেবে না? কেউ কি এসে আমাকে মুক্তি দেবে না? কেউ কি এসে আমাকে ক্ষমাও করবে না? না, ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না। এর আগে তুমি যেই হও না কেন, ওমর, এজেল, আলী, ওরা কেউই এসে তোমাকে মুক্তি দেবে না। জেনে রাখো ভাই, আমি যা করেছি করো না। প্রথমটার কষ্ট ভোলার জন্য আবারও 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 যতই খুন করো, ভুলতে পারবে না। বুঝতে পারছি আলী। যতই স্বাভাবিক থাকতে চাও, থাকতে পারবে না। প্রথমটা থেকে মুক্তি পাওয়ার জন্য আরো খারাপ কিছু করলেও মুক্তি পাবে না। একবার যদি হাতের অস্ত্র ব্যবহার করো, অন্য কিছু আর ব্যবহার করতে পারবে না। গুড ইভিনিং, ওয়েলকাম। তো মিসেস হামিদে, কি অবস্থা? আবারও আমি আর আপনি। কোথাও যায়নি, আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। দাদু, মিশন শেষ হয়নি, আমাকে ক্ষমা করো দাদু। বাবা চোখের সামনে মরলো, বাবাকে বাঁচাতে পারিনি আমি। দাদু, দাদু আমার চোখের সামনে মরছে, তোমাকেও বাঁচাইনি দাদু। মিশন শেষ করতে পারিনি দাদু। কেনন পিরকান, আমার পরিবার ছিল ওই জানোয়ারটা, ওকে মারতে পারিনি দাদু। ক্ষমা করো দাদু, ক্ষমা করো দাদু।
বাবা, দিদেন, ডক্টর, বাবার কি হচ্ছে? কিছু একটা হচ্ছে, কি হচ্ছে? বাবা, মা, মা, দিদেন কি হচ্ছে? বাবা, ঘুমাও ভাই, সকাল হয়নি। হ্যালো, এজেল, এজেল, বাবার কিছু একটা হচ্ছে। বাবা মারা যাচ্ছে মনে হয়। আলী এই গাড়ি চলে? চলে তো, চলে। ভাই কি হয়েছে? আঙ্কেল, আঙ্কেল, স্বাগতম আঙ্কেল। এখনো অনেক দুর্বল, কথা না বলাই ভালো। আপাতত বিশ্রাম নিক। অনেক বিশ্রাম নিয়েছি মা, হয়েছে হয়েছে। আজাদ, আমাকে এক গ্লাস পানি দাও। কিচেন থেকে, কিচেন থেকে। মাত্রই পরীক্ষা নিরীক্ষা শেষ করলাম, একটু কথা বলা যাবে? এখন তো জ্ঞান ফিরেছে। এখন না, পরে পরে। বসো না, বসো না। এজেল, আমি একটা স্বপ্ন দেখেছি এজেল। আমার স্বপ্নে আমার নাতি এলো আর আমাকে বলল, দাদু, দাদু ডেকেছিল। বলল, দাদু আমাকে ক্ষমা করো। জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে এজেল, সহজে বিশ্বাস হয় না, কিন্তু সত্য হয়। সত্য কিনা বলো এজেল, বলো। আমার নাতি আমার সাথে কথা বলল, আমাকে যেন ওই অন্ধকার থেকে টেনে বের করলো। এটা কি সত্যি? জি আঙ্কেল, এটা সত্যি। তারপর আমার স্বপ্নে অন্য কিছু দেখেছি বাবা। ওটাও কি সত্যি বাবা? বলো বাবা, ওটাও কি সত্যি? আঙ্কেল, আরেকটু বিশ্রাম নিন, আরেকটু সুস্থ হন, তারপরে কথা বলি। বাবা, বলো বাবা, ওটাও কি সত্যি? ঠিক বলেছিলেন। আটের মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল, চোখেও স্পষ্ট ছিল। সবকিছু বলেছি, ওকে সত্য জানানোর চেষ্টা করেছি। ঠিক বলেছিলেন, ও দ্বিধাদ্বন্দ্বে ছিল। হয়তো আরেকটু বোঝালেও ঠিকই বুঝতো। ওর চোখ দেখে এমনই মনে হয়েছিল। কিন্তু তারপর কেনানকে ফোন দিলাম, ওকে আটের বিরুদ্ধে উস্কে দিলাম। ও ধোকা দিল আটকে, আপনার কাছে পাঠালো, ড্রাগস দিয়ে পাঠালো। দুর্বল হয়ে পড়লো।
হাত থেকে ছুটে পালালো আঙ্কেল, আপনার রুমে গেল। আমি ওর পেছনে দৌড়ালাম, আপনার দিকে পিস্তল তাক করা ছিল, আঙ্গুল ট্রিগারে রাখা ছিল। তখন আমি ভেবেছিলাম আপনাকে গুলি করবে আঙ্কেল। তখন আমি ছুরি বসিয়ে দিলাম। মারা গেছে, ও মারা গেছে। মেরে ফেলেছি। আমি রাজি ছিলাম মরতে, যেন ও বাঁচতে পারে। এজেল, ও ক্ষমা চাওয়ার জন্য এসেছিল। এজেল নিজেকে মারার জন্য এসেছিল আঙ্কেল। ও তোমার জীবন ছিল না এজেল, ও ছিল আমার জীবন। ওর রক্ত ছিল আমার রক্ত, ও আমার পরিবার ছিল, ও আমার অপরাধ ছিল, ও আমার গুনাহ ছিল। এজেল, ও আমার পরিবার ছিল। এজেল, আমি অবস্থায় ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, যাও, ছাড়ো, ছাড়ো বলছি। শোনো, কোনো গ্যাংস্টার না, কোনো শত্রু না, কেউই না, কেনার না, হাত না। তুমি নিঃশেষ করে দিয়েছ আমাকে, তুমি নিঃশেষ করেছ। তুমি এই নিঃশেষ অবস্থায় আমাকে রেখে যাও, যাও, যাও বলছি, যাও, যাও বলছি, আমাকে রেখে যাও, যাও, যাও। নিঃশেষ করে দিয়েছ তুমি আমাকে, যাও, যাও। ও আমার জীবন ছিল, ও আমার সব কিছু ছিল। যাও। ইজেল, আজাদ, বাবা ক্ষমা করে দেবে। না, করবে না। পুরো দিন পার করে দেবে দেখছি, জলদি এসো। আসছি ভাই। কি গায়ে দিচ্ছ তার চেয়ে কি ছুঁড়ে ফেলছো সেটা বেশি গুরুত্বপূর্ণ, মনে রেখো। শুনতে পেয়েছো? শুনেছি ভাই। তুমি এখন অতীতকে পেছনে ছুঁড়ে ফেলে এগোচ্ছ, বুঝতে পেরেছো? অতীতকে কেন পেছনে ছুঁড়ে ফেলতে হবে ভাই? যেন ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলতে পারো। তুমি এখন শুধু পোশাক বদলাচ্ছ না, নিজের চামড়া বদলাচ্ছ। শুনতে পেয়েছো কারেস্কি? শুনতে পেয়েছি ভাই। আমার কাছ থেকে কি কিছু শিখতে চাও কারেস্কি? জি ভাই, চাই।
তাহলে এখান থেকেই শুরু হোক। আমার সামনে আসার অবস্থা তোমার নেই, তোমার পাশে দাঁড়ানোরও কেউ নেই, যাওয়ার কোনো জায়গা নেই। যখনই যেখানেই হোক না কেন, আমি যদি তোমাকে আসতে বলি, সবকিছু বাদ দিয়ে দৌড়ে আসবে। এই মুহূর্তের কথাটা কখনো ভুলবে না। আমার সামনে যখনই দাঁড়াবে, আমি তোমাকে ঠিক এভাবেই মনে রাখব। শুনতে পেয়েছ কারাইস্কি? জি ভাই, শুনেছি। আচ্ছা, ভালো। আরাম, শুরু করো। শার্ট হবে সব সময় সিল্কের, এর বোতাম হবে হাতির দাঁতের। আরাম কোথাকার যেন? ইন্দোনেশিয়া। শুনতে পেয়েছ রামিজ? জিজ্ঞেস করা হলে বলো। প্যান্ট হবে সব সময় ডাবল কাটিং এর, স্ট্রেইট হবে, মাটি ছোবে না, কিন্তু মজাও দেখা যাবে না। পেছনে অবশ্যই একটা গোপন পকেট থাকবে। এই পকেটটা দেখো, সব সময় ভরা থাকবে। এই প্যান্ট পরেই দৌড়ে যাবে লড়াইয়ে, তবুও ছিড়বে না, তোমার বাধা হয়ে দাঁড়াবে না। যখন পরবে, এটাকে তুমি ইউনিফর্ম মনে করেই পরবে। নিজের গলায় নিজেরই রশি বাঁধার প্রয়োজন নেই। অপেক্ষার ফলটা ভালো হয়েছে আরাম। আস্তিনের বোতাম হবে নজর কাড়া, তোমার ক্ষমতার তাজ হবে এটা। বেল্টের হুকটা ঠিক জায়গায় ঢোকাও। টাইট, আরো টাইট। বেল্ট টাইট করে পড়া মানে তুমি বাইরে যেতে প্রস্তুত কারাইস্কি। বাইরে গিয়ে আটসাট হয়ে দাঁড়াবে, সবসময় সজাগ থাকবে, সবসময় প্রস্তুত থাকবে। এবার আমার যোগ্য হয়ে কাজ করা শুরু করবে। এখন একটু ভালো লাগছে রামিজ বে? বুঝতে পারছি না। আপাতত কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। তুমি কি বলো ডাক্তার? এই পুরনো গাছের শেকড় চিরতরে মাটিতে গেড়ে বসছে। হ্যাঁ, আপনি অলৌকিক ভাবে বেঁচে গেছেন রামিজ বে। আশা করি আবারও অলৌকিক কিছু হবে। তবে আপনি চাইলে কোনো স্পেশালিস্ট? ডাক্তার, একটা ব্লেড আর সেই সাথে একটা সাবানও এনে দাও। দাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই না? ভালো করে ভাজবেন, ঠিক আছে? রুকা, ক্যাপসিকামও দাও। দাও। আমি কি দেখছি? কে আনবে? আপনার কাছেই যাব ভাবছিলাম।
শর্মা পছন্দ করেন? তুমি তাহলে কাল যাওনি? ও, বাড়িতে মেহমান আছে আর কর্তার সেই খবরই নেই, এ কারণেই তো কেউ আসে না। জোর করে থাকার প্রয়োজন নেই ঈশান, আমি ঠিক আছি সত্যি। শেষবার একসাথে ডিনার করতে পারবো না এমন নিয়ম নেই তো? তা কি হতে পারে ঈশান? অসম্ভব। আমি কিন্তু একজন ভালো বন্ধু। যেমন আমি সুন্দর করে হাসবো, সুন্দর করে কথা বলবো, পাশে থাকবো, অনেক এনজয় করব, এনজয় করাতেও পারবো। এভাবে ধোকা দিয়ে যাব, আপনি বিল পে করতে যাবেন আর আমি ততক্ষণে যা চাই তা নিয়ে অনেক দূরে চলে যাব। বিশ্বাস হয় না। আফসোস যে তুমি চলে যেতে চাইছো। কেন? বাদ দাও, তোমার তো আর প্রতিশোধ নেওয়ার আগ্রহ নেই। আমি তো সে কথা বলিনি, আমার শুধু আপনার কাজের ধরনে আগ্রহ নেই। আমার মাথায় অন্য কিছু ঘুরছিল, কিন্তু বাদ দাও এসব, তুমি তো নতুন জীবন শুরু করতে চাইছো। আপনার মাথায় কি ঘুরছিল? থাক, এই ব্যাপারে আর কথা না বলি। তোমার তো আগ্রহই নেই, মানে একই সাথে নতুন জীবন শুরু করতে, আর ওর উপর প্রতিশোধ নিতে চাও না। তুমি তো আর আশেপাশেই থাকতে চাও না এজেলের। কিভাবে হবে সেটা? কিন্তু তুমি তো চাওই না। কেন আনবে? আচ্ছা বলছি, শুনলাম যে এজেল নিজের পাড়ায় ফিরে গেছে, কারণ ওর হাতে আর টাকা পয়সা নেই, কোনো কিছু করার ক্ষমতাও নেই। কিন্তু এর পর ওর চিন্তা বাদ দেওয়া যাবে না, ওর উপর নজর রাখতে হবে যেখানেই থাকুক না কেন। কিন্তু আমি তো সব জায়গায় যেতে পারবো না। একটু ভেবে দেখো না, কিভাবে যাব আমি ওসব নোংরা জায়গায়? সাধারণ মানুষজন, সাধারণ জীবনযাপন, সাধারণ ঘর বাড়ি, মানে বাকি সবার মতোই। কখনোই হাল ছাড়বেন না, তাই না? কিন্তু তুমি ঠিকই যেতে পারবে। ভেবে দেখো না, ওই পাড়ায় আছো, ছিমছাম একটা ড্রেস পরে আছো, যেন একেবারে নিষ্পাপ। এজেলের পাশেই আছো, তারপর অন্য পাশে এসে ফস করে কাপড় বদলাচ্ছ, ওই মুভির মতো মিস্টার এন্ড মিসেস স্মিথ, মনে আছে তোমার? তা কি বলো ঈশান, আমার গুপ্তচর হবে? আমি দেখিনি আম্মা, কিভাবে নিশ্চিত হব? হ্যাঁ, এজেল আসছে। তোমাকেই ফোন দেবো ভাবছিলাম। আলী নাকি এ পাড়ায় ফিরেছে, ওই মেকানিক শপে থাকছে শুনলাম, সাথে আরেকজনও আছে। জেঙ্গিজ নাকি? হ্যাঁ, আগে ওকে একটু বসতে দাও বাবা। তোমরা শুনছো না? ওই লোক আমাদের কাছাকাছি থাকছে বলছি। হ্যালো, কাল কথা বলি মার্থ, এখন থাক। হাই রে, যে যার খেয়ালে আছে। সব সময় কোনো না কোনো ঝামেলা পাকাই, তাই না? কি হয়েছে বলো? কাউকে হারিয়েছে। মারা গেছে? আরো খারাপ হয়েছে, আর কখনো আগের মতো হবে না। ক্ষমা করবে না আমাকে। কে? বাবার মতো কেউ, যে বাবার মতো আমাকে ভালোবাসতো, আর বাসবে না। ওমর, কি করেছো জানি না, কিন্তু এটুকু জানি তুমি কখনোই জেনে শুনে খারাপ কিছু করবে না। যদি করেই থাকো, নিশ্চয়ই কোনো কারণ ছিল, হয়তো আরেকটা কারণও ছিল। বাবাকে বলে দেওয়ার সময় এসেছে, তোমার আসল বাবাকে। তারও এখন তোমাকে প্রয়োজন। যাই করো, সে তোমাকে বুকে টেনে নেবে। বাবা, এজেল, তুমি বাদ দাও বাবা। ভাবছি পাড়ার ছেলেদের আমিও একটু সাহায্য করব। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। চাবিটা দাও।
গাড়িতে বসো, অপেক্ষা করো। যাও। এজেল, পারবে না, বাদ দাও। এসব ব্যাপার শান্তভাবে সামলানো ভালো। ভালো না? এখনো কি বুঝতে পারেননি? এই ছেলে একদিন চেঙ্গিস হবে। যদি আজ চুপ থাকি, কাল গিয়ে না জানি কার আবার ক্ষতি করবে। এভাবে আরো বেশি ক্ষতি করবে এজেল। আমার অভিজ্ঞতা আছে। আমারও আছে। এখন থেকে এইসব চিন্তা আমার উপর ছেড়ে দিন। না করবেন না প্লিজ। ডিম রান্না শেষ হওয়ার আগেই ফিরছি। বাবা, চ্যারিটিতে চলো। তোমার ভাইদের সাথে একটু কথা বলে দেখি। তোমাদের টাক মাথা কোথায়? চ্যারিটির হেড কে? তার সাথে একটু কথা বলতে চাই। কি সমস্যা? কি সমস্যা? জুতাগুলো আমার পা খেয়ে ফেলছে। আমরা এখানে কেন এসেছি ভাই? তুমি ভেতরে গিয়ে চকলেট ক্যান্ডি খাবে, আর আমি গিয়ে কাজ করব। কেমন কাজ? টাকার কাজ। আসসালামু আলাইকুম। স্বাগতম ভাইয়েরা। মুহিদ্দিনের দোকানে বসেছ, কি বলে? বেস্ট অফ লাক। এই জায়গা অনেক আগে থেকেই চিনি। ছোটবেলায় এ পাড়াই ছিলাম। আমাকে প্লায়ার্স আলী ডাকে সবাই। প্লায়ার্স? না, আমরা অত পুরনো দিনের কথা ভাবি না। আমরা বর্তমান নিয়ে ভাবতে পছন্দ করি। প্লায়ার্স আঙ্কেল। তো তোমার ডাক নাম কি ভাই? শুনলাম তোমরা এখানে চ্যারিটি করছো। পাড়ার ভালোর জন্যই করছি। ভালো তো, খুব ভালো। বলতে এসেছি আর ভালো করতে হবে না। চা ভালো হয়েছে, আরেক কাপ দাও। তো সবার ভালোর চিন্তা কি তোমার উপর ছাড়বো? না, সবারটা না। আমার আর মুমতাজ আঙ্কেলের। ভুল বুঝো না, তোমার কাজে নাক গলানোর ইচ্ছা আমাদের নেই। ইতিমধ্যেই গলাচ্ছ ভাই। না, আমরা শুধু ছোট একটা অনুরোধ নিয়ে এসেছি। মুমতাজ বের ওখানে আর যেও না। হ্যাঁ, আর কিছু? আমাদের ওখানেও যেও না। আর কি? এই নিচের ছেলেগুলো স্কুলে পড়ে ওরা, তাই না? ওই ছেলেগুলোকে পারলেই স্কুলে পাঠিয়ে দাও। আর কি বলো? আর কি? ওই ব্যাগের ভেতরে যে জিনিসগুলি বিক্রি করছো না, ওগুলো ওখানে বিক্রি করো না। আচ্ছা, আর কিছু? আর কিছু না। এসবের বাইরে সব ভালোই আছে। চাটাও ভালো। আর কি লাগে? চলো উঠি। কিসের জোর দেখাচ্ছ ভাই এখানে? আমাকে বলো, আমিও একটু শুনি। এতক্ষণ কি বলেছি সেগুলো ঠিক মতো শুনেছ? বের হতেই ভুলে যাবে না তো? কার জোর দেখাচ্ছ ভাই তোমরা? হ্যাঁ, ওমরের। ওমর উচার। ও এই পাড়ার ছিল, চিনতে পেরেছ? চিনেছি। ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, 10 বছর জেলে কাটিয়েছে। তারপর বলা হয় যে
জেলের গার্ডকে খুন করার সময় আগুনের দুর্ঘটনায় মারা গেছে। তবে অনেকে বলে এমনটা হয়নি। এখন অনেকেই বলে অমরুচার নাকি পাড়ায় ফিরে এসেছে। ওই কাহিনীটা শুনেছ? না। এখন ওই লোক পাড়ায় যদি আবার ফিরে আসে, বাবাকে জানোয়ারদের হাতে যদি টাকা দিতে দেখে, কি করবে? ওমর তো মরে গেছে। সে কারণেই টাক মাথা, মৃত মানুষকে রাগিয়ে দিও না। আসি, কাজ করো। আল্লাহ জান্নাতবাসী করুন। আহমেদ ভাই সব ব্যবসায়ীদের সবসময় সাহায্য করতেন। বড় ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছেন, এখন হতে ভাইয়ের দায়িত্ব আমরা পালন করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে আর আপনার দোকানকে ঝামেলা থেকে, গুন্ডা থেকে রক্ষা করব। এখন আমরা যেহেতু ভালো সেবা দিচ্ছি, এই সেবা তো নিশ্চয়ই বিনামূল্যে দেওয়া সম্ভব না। এ কারণেই কিছু টাকা লাগবে। মুরাদ, দাঁড়াও 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 দাঁড়াও। গুলি করো না, ও আমার ছেলে, গুলি করো না। হাত থেকে রাখো বাচ্চা। আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক তোমাদের সবার ওপর। আগে শোনো আমার কথা, আমার চোখের দিকে তাকাও। চলে যাও তোমরা, চলে যাও। দেখো, আমি এটা রেখে দিচ্ছি, ঠিক আছে? তুমি ওটা রাখো। এত রেগে আছো কেন বলো তো? আর কি চাও তোমরা? ভাইয়াকে কিনে নিয়েছো তোমাদের কথা শুনেনি বলে, টাকা দেয়নি বলে, কাজ করেনি বলে। কি হয়েছে ভাইয়ের? জেলে ঢুকিয়েছে, খুনি বানিয়ে জেলে ঢুকিয়েছে। মাও চলে গেছে, তোমাদের ভয়ে গ্রামে চলে গেছে। তোমরা আর কি চাও? মুরাদ, না বাবা, গুলি করতে চাইলে আমাকে করুক, না হয় আমি গুলি করব। বাবা এখানে 20 ঘন্টা কাজ করে, খায় না, ঘুমায় না, সারাদিন কাজ করে, তারপরও হয় না। তোমরা আর কি চাও? দাঁড়াও, দাঁড়াও, গুলি করো না, টাকা দেবো, খোদার কসম টাকা দেবো, দাঁড়াও, গুলি করো না। তুমি কি করলে ভাই? ওদের বলে দিলে তুমি কে? আলী আমার সবচেয়ে বড় শত্রুও জানে আমি কে। আমরাও তাহলে ব্যাপারটা কাজে লাগাই। আরে ভাই, কেউ যদি পুলিশকে বলে? কতবার এই পাড়ার কত গোপন ব্যাপার জেনেছো? কত মানুষ এসে অন্যের অপরাধের কাহিনী শুনিয়ে গেছে। কয়বার গেছো পুলিশের কাছে? কিছু শুরু করতে হলে এভাবেই শুরু করব। বাবাকে দিয়ে? বাবা, বাবা, ঠিক আছেন? তোমাকে বলেছিলাম, মানা করেছিলাম, যেতে মানা করেছিলাম বাবা। এই জায়গায় আমার আবার ঠিক করব, নতুন করে করব। হবে না, পারবো না। আমার সব প্রিয় স্মৃতি এখানে ছিল। এই আলমিরা ওস্তাদের শেষ স্মৃতি ছিল। কত মিনতি করলাম, আমার হাত ভেঙে দাও, তবু ওটা ভেঙো না। মেরামত করব, ঠিক করে দেব। তুমি পারবে না। তুমি কে, কি জানো যে ঠিক করে দেবে? আমি জানি। জানো না, সব ঠিক করে দেবে বলে আমাদের মন আরো ভেঙে দিচ্ছ বাবা। কি চাও আমাদের কাছে? তুমি, আমরা কি পার করেছি কিছুই জানো না। আমার ছেলের টেবিলটা ভেঙে দিয়েছে, আমার ছেলের টেবিলটাও ভেঙে দিয়েছে। ওটাও ঠিক করব। পারবে না বলছি। তুমি চলে যাও বাবা, ভালো চাইলেও পারবে না। চলে যাও, যাও, পারবে না। পারবো বাবা, আমি ঠিকই পারবো, আমি ঠিকই পারবো বাবা। আরো ভালো একটা বানাবো, আরো শক্তিশালী একটা বানাবো,
যা কেউ ভাঙতে পারবে না বাবা। এভাবে বলো না বাবা। সবকিছু ঠিক করে দেব বাবা, আর কোনো কিছু ভাঙতে দেব না, কথা দিচ্ছি। আমাকে আর দূরে ঠেলে দিও না, দোহাই লাগে, আমার দিকে আর ওভাবে তাকিও না। কি বলছো? কোর্টের মতো ঘৃণা নিয়ে তাকিও না, নিজের ছেলে ভেবে তাকাও, ওমর ভেবে তাকাও। কে তুমি? আমি বাবা, আমি ফিরে এসেছি, আর কখনো যাব না। আমাকে আর দূরে ঠেলে দিও না বাবা। ভালো কিছু করতে চেয়েছিলাম, আবার নতুন করে সব শুরু করব। যেভাবে শিখিয়েছো সেভাবে, আমাকে ছোটবেলায় যেভাবে শিখিয়েছো সেইভাবে করব বাবা। দেখো আমাকে, আমি তোমার ছেলে, আমি তোমার ওমর। ওমর, ওমর, আমি এসেছি বাবা, আমি ফিরে এসেছি। আমি চাইনি এমন হোক, দোহাই লাগে, রাগ করো না। ওমর, ওমর, আমার ছেলে ওমর। বাবা, আমার বাবা। বাবা, আমি এসেছি। ওমর, তুমি ওমর না? এত বড় সাহস! বাবা, বাবা ডাকবে না আমাকে, বাবা ডাকবে না আমাকে। ওমর হলে ওদের সাথে কি করছো? ওমর হলে এসব কি করছো? তুমি ওমর না, চলে যাও এখনই, বের হও। বাবা, বাবা ডাকবে না আমাকে, চলে যাও বলছি, চলে যাও। যাও বলছি, চলে যাও, কখনো আসবে না। এসো ভাই, কাল আবার এসে কথা বলা যাবে, এসো। শব্দ শুনেছ? আরে খেলো তো ভাই, ভয় পেও না। ওখানে কি? কই কিছু তো। এখনই বের হও। দাঁড়াও, কাছে আসবে না, সত্যি বলছি, গুলি করবো। ভাই দাঁড়াও, দাঁড়াও, আর বেরো না প্লিজ। আলী, এখানে কি অনুরোধ নিয়ে এসেছিলাম তোমার মনে আছে? ভালো, পাড়ার ছেলেদের গড়ে তোলা চ্যারিটির তুমি নতুন হেড। বের হওয়ার সময় আবর্জনাগুলো ফেলে দিও।
রমেশ ভাই একটু দাঁড়াও। কি হয়েছে? আমরা এই জঘন্য শহরে কেন এসেছি বলতে পারো? একটা ছোট বাচ্চাকে কাঁদাতে আর ওর মাকে গ্রামে পাঠাতে এসেছি। জাহান্নামে যাক এই শহর আর এই শহরের মানুষ, সব জাহান্নামে যাক। চিলের জাহান্নামে যাক, হায়রাতের ভাই, দাঁড়াও। জাহান্নামে যাক। হ্যাঁ? দাঁড়াও হায়রাতলি তোমাকে এখানে কেন পাঠিয়েছে? আমাকে দিয়ে কাজ সারতে। আর কেন? পরীক্ষা নিচ্ছে ও তোমার। কি বলেছিল? নতুনরা নাকি প্রথমে এসে দোকানগুলো ঘুরে দেখে। আমাকে প্রথমে এখানে পাঠিয়েছে। ইচ্ছে করে এখানে পাঠিয়েছে ভাই, পরীক্ষা নিচ্ছে। জাহান্নামে যাক পরীক্ষা। যদি পাশ না করো? পরীক্ষায় পাশ না করলে ওই লোক কি করবে বুঝতে পারছো? কাল হাত বাড়িয়ে দিয়েছে, আজ ওর কাজ না করলে ও কি করবে মনে হয় তোমার? আমি ওখানে গিয়ে ওদের হক নষ্ট করব না, বুঝলে? তো যেও না, তোমার তো পাও ব্যথা। আমি যাচ্ছি। ছেলে খেলা ভেবেছ সব? ও পথে একবার গেলে আর নিস্তার নেই, জানো তো, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ, ভেবে দেখো। ভেবে দেখার সময় নেই রমেশ ভাই। পকেটে কত টাকা আছে? হায়রাতলি যা দিয়েছে তাই। কেন? সব দাও। অন্য পকেটের। একটা বেছে নাও। কেন? বেছে নাও একটা। এই হাতে বুলেট ভর্তি গান আছে। বদলা না নিয়ে যেতে না করেছে রামিজ কারাস্কি। আর এই হাত ভর্তি আছে টাকা। এটাই নাও। টাকা কেন নেব? দোকান বিক্রি করছো রামিজ কারাস্কির কাছে, ওর হাতে দিচ্ছ। কিন্তু এই জায়গার দাম তো আরো বেশি। যা ভালো মনে করো। দাঁড়াও, ঠিক আছে, ওর হাতে দেব। ঠিক আছে, যা ভালো মনে করো। আমাদের কি হবে? কিছুই না, মন দিয়ে কাজ করবে আর এখন থেকে ভালো অঙ্কের বেতন পাবে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ওটা কেন নিলে? হাত খরচের জন্য। তুমি কিন্তু বাকিদের মতো না। আপাতত। তোমাকে এই গল্পটা কেন শোনালাম জানো? জানি না। কারণ আপাতত তুমি ওখানকার বাকিদের মতো না।